ব্রিফ হিস্ট্রি অফ কারেন্ট মনিটারি সিস্টেম, এবং এটা খুবই কন্ট্রোভার্সিয়াল মনে হইতে পারে, বাট ইটস ট্রু। সো অল অফ ইউর ফিনান্সিয়াল ডিসিশন আর এফেক্টেড বাই আওয়ার কারেন্ট মনিটারি সিস্টেম। সো আমাদের লাইফের যে দুর্গতি, অভাব, আর্থিক অনটন, নানান রকমের টেনশন, এর অন্যতম কারণ কিন্তু মনিটারি সিস্টেম, এবং এটা আমাদের জানা দরকার, যেটা আমাদেরকে কেউ জানাচ্ছে না। আমাদের অর্থনীতির বই পুস্তকে এগুলো বলে নাই। আমরা ব্যাংকিং নিয়ে পড়ছি, অর্থনীতি পড়েছি, বাট এইগুলো আমাদের সাথে শেয়ার করা হয় না। সো এইটা নিয়ে বিখ্যাত হেনরি ফোর্ডের নাম আপনারা সবাই জানেন, ফোর্ড গাড়ির মালিক এবং ওয়ার্ল্ডের প্রথম 5 জন বিলিয়নিয়ারের একজন। উনি একটা মারাত্মক কথা বলেছেন, খেয়াল করে দেখেন। ইট ইজ ওয়েল এনাফ দ্যাট পিপল অফ দ্য নেশন ডু নট আন্ডারস্ট্যান্ড আওয়ার ব্যাংকিং অ্যান্ড মনিটারি সিস্টেম। তারপর বলেছে, ফর ইফ দে ডিড আই বিলিভ দেয়ার উড বি রেভলিউশন বিফোর টুমোরো মর্নিং। আপনি চিন্তা করে দেখেন কি পাওয়ারফুল কথা বলছে, যে মানুষ ব্যাংকিং কিভাবে কাজ করে, মনিটারি সিস্টেম কিভাবে কাজ করে এটা সম্বন্ধে জানে না। যদি জানতো তাহলে আগামীকাল সকাল হওয়ার আগে গণবিপ্লব শুরু হয়ে যেত পৃথিবীতে, এবং আজকে আমরা সেই জিনিসটা জানবো। সো আমরা গণবিপ্লবে জানবো না, আমরা যাব না জেনে, আমরা জাস্ট আমাদের লাইফে কাজে লাগাবো। রেডি সবাই? ইটস এ ট্রিমেন্ডাস জার্নি। এখন আমরা যেই টপিকটায় ঢুকবো খুব মনোযোগ দিয়ে, এটা হলো ফাউন্ডেশন আপনার এটার। সো আমরা একটু বুকিশ কথাবার্তা, হোয়াট ইজ মানি, মিডিয়াম অফ এক্সচেঞ্জ, মেজার অফ ভ্যালু, মানি নিয়ে কথা। ওর যদি একটু জিনিসটা না জানি, মানি জিনিসটা কিভাবে কাজ করে, হোয়েন দেয়ার ইজ এক্সচেঞ্জ বিটুইন মানি অ্যান্ড আইটেম এ, অর্থাৎ আপনি টাকা দিয়ে একটা ল্যাপটপ কিনতেছেন, ওইখানে মানিটা কি হিসেবে কাজ করতেছে, মিডিয়াম অফ এক্সচেঞ্জ। আর যখন দুইটা জিনিস, যে ঠিক আছে আমার ল্যাপটপের বিনিময়ে আপনার মোবাইলটা আপনি আমাকে দিচ্ছেন, ওইখানে মেজার অফ ভ্যালু হিসেবে কাজ করে, যে আমার ল্যাপটপের ভ্যালুটা কত, আপনার মোবাইলের ভ্যালু কত, দুইটার ভ্যালু যদি ঠিকঠাক হয় আমরা হয়তো এক্সচেঞ্জ করি। ক্লিয়ার? সিম্পল, এটাই হচ্ছে মানি। আর ভিতরে যাওয়া দরকার। অবজেক্টিভ, মানি কেন দরকার? টু ফ্যাসিলিটেট অফ গুডস অ্যান্ড সার্ভিসেস, মানি ইজ লাইফ ব্লাড অ্যান্ড পাওয়ার। দেখেন আপনারা এই ট্রেনিংটা এসেছেন, ইটস এ সার্ভিস। এই সার্ভিসটা নিতে আপনাকে একটা মানি পে করা লাগছে। আপনি যে কোনো কিছু করতে চান, এটার জন্য আপনার টাকা লাগবে, আর এটা একটা লাইফ ব্লাড অ্যান্ড হচ্ছে পাওয়ার। মানি ইজ পাওয়ার, এগুলো আমরা সবাই জানি। সো যাব না। এবার আসেন, টাকা কত প্রকার, কি কি। আপনি বলবেন এটা আমি জানি না, কি করবো, আমার কি এক্সামে আসবে? এটা খুবই জরুরি। আমরা জানি না এই ব্যাপারগুলো। আমরা যেটা জানি, ভুল জিনিসগুলো আমরা নর্মালি জানি। সো টাইপস অফ মানি, পৃথিবীতে এ পর্যন্ত 4 ধরনের টাকা পয়সা আসছে। ওই 4টা নিয়ে আমরা একটু জানবো। প্রথমত কমোডিটি মানি, ফিয়াট মানি, ক্রেডিট মানি অ্যান্ড সিম্বলিক মানি। সো কমোডিটি মানি কোনটা? মানি উইথ ইনট্রানজিক ভ্যালু লাইক গোল্ড অ্যান্ড সিলভার। অর্থাৎ পৃথিবীতে যখন এই প্রিন্টেড টাকা পয়সা আসে নাই, তখন মূলত ছিল এরকম গোল্ড মানি অ্যান্ড সিলভার মানি। কীরকম? স্বর্ণর বিনিময়ে জিনিসপত্র লেনদেন হইতো, মানে ওই স্বর্ণ এবং সিলভার, এটাই ছিল মূলত টাকা। ক্লিয়ার? এটা হচ্ছে কমোডিটি মানি। দেন সিম্বলিক মানি। কমোডিটি মানির পরে যেটা প্রবলেম দেখা দিল ওই মানিতে, যে স্বর্ণ ক্যারি করতে গিয়ে ঝামেলা হয়, এগুলো চুরিদারি হওয়ার সম্ভাবনা থাকে। আর যখন অনেক বড় কিছু কিনতে যাচ্ছেন, অনেক পরিমাণে স্বর্ণ ক্যারি করা ঝামেলা। এই ঝামেলা সলভ করার জন্য চিন্তা করলো যে না, আমরা স্বর্ণ ক্যারি করব না, স্বর্ণ ব্যাকএন্ডে থাকবে, জমা থাকবে। স্বর্ণকারের কাছে জমা থাকবে, সে আমাদেরকে একটা রিসিট দিবে, রিসিট, যে এত পরিমাণে 500টি স্বর্ণ মুদ্রা লেখা থাকবে রিসিটে। ওই রিসিট দিয়ে 500 স্বর্ণ মুদ্রা দিয়ে আমি যা যা করতে পারতাম তা করতে পারবো। এটা হচ্ছে সিম্বলিক মানি। ক্লিয়ার সবাই? কেউ এই কনসেপ্টগুলো খুবই ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার আমাদেরকে বুঝতে হবে। দেন আমরা না হলে পরের স্লাইডগুলো বা পরের আলোচনাগুলো বুঝতে ঝামেলা হবে। পেপার নোট ব্যাকড বাই গোল্ড, এবং আমরা এই পর্যন্তই জানি সবাই, বই পুস্তকে আমাদের ইন্টারমিডিয়েটে আমাদের ব্যাংকিং ছিল, ওইখানে আমরা একটা পড়ে আসছি, এবং এখন পর্যন্ত আমরা সবাই তো এটাই জানি নাকি, যে স্বর্ণ, এই যে টাকা ছাপানো হচ্ছে, এটা কিভাবে ছাপানো হচ্ছে? গভর্নমেন্ট টাকা ছাপাইতেছে, এটার বিপরীতে স্বর্ণ রিজার্ভ করা হইতেছে, রাইট? এটাই না কনসেপ্ট? এইটাকে বলা হচ্ছে, এই কনসেপ্টটাকে সিম্বলিক মানি। মজার ব্যাপার হচ্ছে আমরা এখনো পর্যন্ত এই কনসেপ্টে পড়ে আছি, বাট এই কনসেপ্ট আজ থেকে প্রায় 100 বছর আগে নাই হয়ে গেছে। ওইটুকার আমরা জানি না। আমরা জানি যে সমস্ত টাকার বিপরীতে একটা স্বর্ণর মজুদ আছে, আসলে এটা নাই। কিভাবে নাই এটা আমরা দেখি। পরের মানি যেটা, এটাকে বলা হয় ফিয়াট মানি। মানি দ্যাট হ্যাজ নো ইন্ট্রিনসিক ভ্যালু ক্যান বি ক্রিয়েটেড আউট অফ থিন এয়ার, আউট অফ নাথিং, পিপল ইউজড বাই দ্য ফোর্স ডিউ টু লিগেল টেন্ডার ল। আমরা এখন যেই টাকা ব্যবহার করি, এই টাকা কোনো, এটার বিপরীতে কোনো স্বর্ণের রিজার্ভ নাই। এখন আপনি
একটা মোবাইল কিনতে গেলেন, আপনি কিছু ক্যাশ টাকা দিলেন, সে আপনাকে মোবাইলটা দিয়ে দিল। এখন প্রশ্ন হচ্ছে, টাকা কি একটা কাগজ না? কাগজের কোনো ভ্যালু আছে? এটা কোনো কাজে লাগানো যাবে? এটা খাওয়া যাবে বা গলিয়ে কোনো অর্নামেন্টস বানানো, কোনো কিছুই তো করা যাবে না। তাহলে এই যে একটা টাকা, এর বিনিময়ে একজন একটা মোবাইল আমাকে দিয়ে দিল কেন বলেন তো একটু? মানে সিম্পল একটা কাগজের বিনিময়ে যার কাছ থেকে আপনি যা কিছু চান সবাই আমাকে তা দিয়ে দেয় কেন? একটা ল এনফোর্স করছে যে এই কাগজ দিয়ে সব কিছু লেনদেন করা যাবে। এই কাগজটার ভ্যালু 1000, এটার ভ্যালু 500, এটার ভ্যালু 200। এটা কে করে দিছে? গভর্নমেন্ট করে দিছে। কালকে এরকম হয় না অনেক সময়, ইন্ডিয়াতেও মনে হয় কোন একটা টাকা গভর্নমেন্ট ঘোষণা করে দিয়েছিল যেটা কালকে থেকে ইলিগেল। আজকে রাতের বেলা যদি গভর্নমেন্ট ঘোষণা দেয় যে যার যার কাছে 1000 টাকা আর 500 টাকার নোট আছে সব ইলিগেল, কালকে আপনি ওই 1000 টাকার বান্ডিল নিয়ে আপনি যদি 1 কেজি সবজি কিনতে যান, সবজিওয়ালা আপনাকে সবজি দিবে? ইটস ওয়ান ডিসিশন হয়ে আপনাকে যদি এটা বলে দেয় কালকে থেকে আপনার এই টাকার কোনো ভ্যালু নাই, তার মানে জিনিসটা কি দাঁড়াইতেছে? ফোর্স করা হইতেছে, আমাদের একটা সিস্টেম ডেভেলপ করা হয়েছে, ওই সিস্টেমের কারণে সবাই এটাকে একটা ভ্যালু দিচ্ছে। ইটসেলফ এটার কোনো ভ্যালু নাই, এটার কোনো ইনট্রানজিক ভ্যালু নাই যে টাকা দিয়ে আমার ক্ষুধা লাগছে আমি টাকা গোলায় খেয়ে ফেললাম, সম্ভব? কোনো কাজে লাগতেছে না, বাট এই টাকা পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করতেছে। কি একটা মজার ব্যাপার। সো এইটাকে বলা হয় ফিয়াট মানি, যেই টাকা মন চাইলেই ছাপানো যায়, এটার পেছনে কোনো রিজার্ভ করা লাগে না, স্বর্ণ রিজার্ভ করা লাগে না। দেন নতুন যেটা চলে আসছে সেটা হলো ক্রেডিট মানি। ক্রেডিট মানি রেফার্স টু এ ফর্ম অফ মানি দ্যাট ইজ নট ফিজিক্যালি ট্যাঞ্জিবল। অর্থাৎ আপনি একটা ক্রেডিট কার্ড নিলেন, কি দিল? একটা কার্ড দিল। এই কার্ড দিয়ে কি কেনাকাটা করা যায়? যায়। আপনি ক্রেডিট কার্ডের নাম্বার দিয়ে বা যে কোনো জায়গায় কার্ডটা দিলে একটা ঘষা দিচ্ছে আপনার কাছে, কি পাওয়ার সেই ঘষার সাথে সাথে আপনার যে কোনো প্রোডাক্ট আপনি কিনতে পারতেছেন। দ্যাট ইজ কল ক্রেডিট মানি। আমরা 4টা ক্লিয়ার টাকার ব্যাপারে, দেন আমরা একটু আগাই এটা ক্লিয়ার হলে। হোয়াট ইজ ব্যাংক? ব্যাংক জিনিসটা কি এটাও জানতে হবে আমাদের। ইট ইজ এ ফিনান্সিয়াল ইন্টারমিডিয়ারি দ্যাট লেন্ডস দ্য ডিপোজিটেড মানি অ্যান্ড চার্জ ইন্টারেস্ট অন ইট। দে শেয়ার ইন্টারেস্ট উইথ দ্য ডিপোজিটর। The spread between the two interest rate is the profit. How many of you satisfied or agreed with that definition? আপনারা কে কে এগ্রি করেন এই ডেফিনেশনের সাথে? কনফিউজ হওয়ার দরকার নেই, আপনার মাথায় যেটা আছে যে ব্যাংক মানি হলো আমরা ব্যাংকে গিয়ে এক গ্রুপ টাকা জমা রাখে ডিপোজিটর, আরেক গ্রুপ ব্যাংক থেকে লোন নেয়, ঠিক আছে? এইবার লোন যারা নেয় তাদের থেকে 100 টাকায় ব্যাংক চার্জ করে ধরেন 10 টাকা, ওই 10 টাকা থেকে 5 টাকা আবার যে ডিপোজিট রাখে তাকে দিয়ে দেয়। এটাই তো ব্যাংক নাকি? এটার সাথে কে কে এগ্রি বলেন? এগ্রি যারা না তারা কেন এগ্রি না? বাট এই ডেফিনেশন এটা কভার করে তো যে ডিপোজিটর ডিপোজিট দিচ্ছে আরেকজনকে লোন দিচ্ছে, এই যে দুইজনের যে টাকার ডিফারেন্স এটা হচ্ছে ব্যাংকের আর্নিং। এইটুক জানি না আমরা সবাই, এবং এটা বাংলাদেশের ব্যাংকিংয়ের বই পুস্তক সব জায়গায় এটা আছে না? বাট মজার ব্যাপার হচ্ছে আজকে আমরা বলছি আমরা একটা ওয়াওয়ের দুনিয়ায় আজকে আপনারা চলে আসবেন এই পুরো ট্রেনিং করার পরে। এই পুরো জিনিসটা হচ্ছে একটা মিথ এবং এটা মিথ্যা। এখন আসেন কেন? বাট প্রিভিয়াস যে আমি বলছি দ্য প্রিভিয়াস ডেফিনেশন ইজ দ্য বিগেস্ট মিথ। যে জিনিসটা আমাদের জানানো হয় না, এই কথাটাই হেনরি ফোর্ড বলে গেছে। আমরা এইটুকু জানি, এর ভেতরের যে আসল অংশটুকু এটা আমরা জানি না। এবার আসেন আরেকটা প্রশ্ন আপনাদের কাছে। এখন হয়তো অনেকে হাত তুলতেই ভয় পাবেন যে আরে একটা তুলি আরেক কথা চলে আসে। কোনো সমস্যা নেই, আপনার মাথায় এখন যেটা আছে ওইটা অনুযায়ী আপনি হাত তুলবেন, পরে আমরা যেটা অ্যাকচুয়ালি ওইটা জানবো। হু ইস্যুজ দ্য মানি, গভর্নমেন্ট অর বিবি মানে বাংলাদেশ ব্যাংক? এটার সাথে কে কে একমত? মানে দুইটাই, অর মানি তো দুইটার একটাই, মানে এটার সাথে এগ্রি তো সবাই। কে কে এগ্রি একটু হাত দেখি সবাই। এটা সবাই এগ্রি করার কথা। টাকা কে ছাপায়, বাংলাদেশ ব্যাংক অথবা গভর্নমেন্ট? দ্যাট ওয়ান অ্যানাদার বিগ মিথ, যেটা আমরা জানি না। এবার আসেন একদম খুব কান সোজা করেন, এটা যাতে কেউ মিস না করে যায়। দ্য আলটিমেট ট্রুথ, contrary to popular belief, almost 90% of the money that we use are created by commercial bank. একটু নড়ে চড়ে বসতেছেন সবাই, বোঝা যাচ্ছে। They do not lend the money of depositors, rather they create the money and then lend it. Every time we sign for a loan,
কমার্শিয়াল ব্যাংক ক্রিয়েট মানি অ্যাগেইনস্ট দ্যাট লোন। তার মানে মানি ক্রিয়েট করে কারা আসলে? শুনতে হয়তো ইয়া লাগতেছে, আমি কিছু সোর্স দিয়ে দিছি, আপনারা এগুলো ভিডিওগুলো লিঙ্কে ঢুকে অনেক কিছু পড়তে পারবেন। ব্যাংক অফ ইংল্যান্ডের এর উপর একটা হিউজ রিসার্চ আছে, এই লিঙ্কে গেলে আপনারা পাবেন। ইকোনমিক্স, দ্যাট ইজ, উনি কি বলছেন, দ্য প্রসেস বাই হুইচ ব্যাংক ক্রিয়েট মানি ইজ সো সিম্পল অ্যান্ড দ্যাট মাইন্ড ইজ রিপিল্ড। তারপর উনি বলছেন ইকোনমিক্স দ্যাট ইজ টট অ্যাট ইউনিভার্সিটি ইজ নট দ্য রিয়েল ইকোনমিক্স, ইট ইজ এ হোল সেকেন্ড ইকোনমিক্স অফ হাউ থিংস রিয়েলি ওয়ার্ক। আমাদেরকে যে ইকোনমিক্স শেখানো হয় এটা কোনো ইকোনমিক্সই না, আমাদের এই পুরো সিলেবাসই চেঞ্জ করা উচিত বোঝার জন্য। তাহলে মনিটারি সিস্টেমের সবচেয়ে ডেঞ্জার জোন যেটা, আমরা এটা জানলাম। তার মানে মানি কে ক্রিয়েট করতেছে এখন ক্লিয়ার সবাই? কে ক্রিয়েট করে বলেন তো? না, এটার পেছনে আরেকজন আছে, কে এসে? ইউ, লোন টেকার, ইউ আর দ্য ক্রিয়েটর অফ মানি। তার মানে ক্রিয়েট হচ্ছে কিভাবে? আপনি যখন ব্যাংক থেকে একটা ক্রেডিট কার্ড নিচ্ছেন, আপনি মানি ক্রিয়েট করছেন। ক্লিয়ার? তার মানে ইউ আর দ্য ক্রিয়েটর অফ মানি, উই আর দ্য ক্রিয়েটর অফ মানি, নো ব্যাংক, নো গভর্নমেন্ট, নো বাংলাদেশ ব্যাংক। আপনি যখন ক্রেডিট কার্ড নিচ্ছেন, আপনি যখন লোন নিচ্ছেন, মানি তখন ক্রিয়েট হইতেছে। বোঝাচ্ছে? সবাই খুব চিন্তায় পড়ে গেছেন যে এত কাল ভরে কি পড়ে আসলাম, কি জেনে আসলাম, আজকে তো আমরা একদম একদম স্বচ্ছ হয়ে যাবো। এই রুম থেকে যাওয়ার আগে আপনি পানির মতো স্বচ্ছ হয়ে যাবে পুরো পৃথিবীর মনিটারি সিস্টেম কি চলতেছে, আমি আপনার হাতে সব তুলে দিব। এরপর ইটস আপ টু ইউ, এটাকে আপনি কতটুকু কাজে লাগাবেন, এবং কাজে লাগাইতে পারলে ইটস আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো। আপনি লাইফে যা করতে চান তাই করতে পারবেন, কারণ আপনি ইউ আর দ্য ভেরি ফিউ পিপল, আপনি অনেক মানুষের মধ্যে অল্প কয়েকজন যারা এই লেসনটা জানতেছে। সো আমরা আসি, আমরা হিস্ট্রিতে যাই, তাহলে আমরা একদম ক্লিয়ার হয়ে যাব। সো বর্তমানে কারেন্ট মনিটারি সিস্টেমে তিনটা ফিচার, ফিয়াট মানি, ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং অ্যান্ড ইন্টারেস্ট। এই তিনটা বেসিকের উপরে মূলত ব্যাংকিং সিস্টেম চলছে। এবার আসেন জার্নি অফ মানি, গোল্ড স্মিথ টু কমার্শিয়াল ব্যাংক, গোল্ড রিসিভ টু ক্রেডিট মানি। এই যে এইখানে আসল ঘটনা। টাকা পয়সার ব্যবস্থা আসতে গেলে আমরা যদি একদম পেছনে চলে যাই, তাহলে প্রথম শুরুটা হয়েছে স্বর্ণকারদের কাছ থেকে, গোল্ড স্মিথ। রোমান টাইমে মানুষজন স্বর্ণ রাখত গোল্ড স্মিথদের কাছ থেকে। আমরা ওই যে একটু আগে বলছিলাম না যে সিম্বলিক মানি, যে স্বর্ণ ক্যারি করা তো ঝামেলা, ওজন বেশি, তাই না? তো এর পরিবারে একটা কাগজ মানি ব্যাগের মধ্যে রাখা যায়, স্বর্ণ তো বস্তায় করে বা সিলভার বস্তায় করে নিতে হবে। সো এই পদ্ধতিটা শুরু হয় রোমান টাইমসে, এবং মানুষজন কি করত, স্বর্ণ গিয়ে স্বর্ণকারের কাছে জমা রাখতো। এই যে নাও স্বর্ণ দিলাম 500 স্বর্ণ মুদ্রা, তুমি আমাকে 500টা রিসিপ্ট দাও। ক্লিয়ার? ও রিসিপ্ট দিত, মানুষজন এই রিসিপ্ট দিয়ে কেনাকাটা ইত্যাদি লেনদেন সব কিছু করতো, দ্যাটস ইট। স্বর্ণকাররা চিন্তা করলো কিছু মানুষের আবার স্বর্ণের পরিমাণ কম, তাদের কি হয়, স্বর্ণের দরকার হয় কিন্তু তার কাছে নাই। তখন স্বর্ণকারের কাছে গিয়ে তারা গল্প করলো যে আমাকে কিছু স্বর্ণ ধার দেওয়া যায় কিনা। স্বর্ণকাররা চিন্তা করলো বাহ, ভালো আইডিয়া। অন্য মানুষ কি করতেছে, এই গ্রুপে এসে আমার কাছে, আমি হলো স্বর্ণকার ধরেন, সবাই এখানে এসে তাদের স্বর্ণ আছে আমার কাছে জমা রাখছেন, বিনিময়ে আপনারা কি নিয়েছেন, এবং আমি অথরিটি, আমি সিল সাপোর্ট দিয়ে দিছি, এই রিসিট আপনি বাজারে ইউজ করতে পারতেছেন। এই গ্রুপে যারা আছে তাদের স্বর্ণের দরকার, তারা আমার কাছে এসে বললো যে জাহিদ এসে বললো স্যার আমার কিছু স্বর্ণের দরকার দেন। তখন আমি চিনলাম বাহ, এদের স্বর্ণ তো আছে, তো ওর কাছ থেকে কিছু ডকুমেন্ট রেখে আমি ওকে কিছু স্বর্ণ ধার দিলাম। বিনিময়ে বললাম যে তোমার আমি ধার দিলাম, তুমি আমাকে মাসে মাসে কিছু এক্সট্রা দিবা। বুঝাইতে পারছি? তুমি 500টা স্বর্ণের মুদ্রা নিলা, তুমি দেওয়ার সময় আমারে 510টা দিবা। এই হচ্ছে শুরু, সেই কিন্তু 5000 বছর আগের থেকে এই স্টাইলে আমরা আজকের জায়গায় আসছি। তো আমি কেন ব্যাকএন্ডে যাচ্ছি, ইতিহাসটা বুঝে গেলে আমাদের আজকের ঘটনাটা একদম ক্লিয়ার হয়ে যাবে। এটা চলতেছে ভালো। এখন আমি এই গ্রুপের থেকে নিয়ে মোটামুটি দিতে দিতে এই গ্রুপের সবারই মোটামুটি ওর থেকে আবার সে শুনছে বাহ স্বর্ণ ধার পাওয়া যায়, তাহলে তো ভালো, এই শুনছে, এইভাবে সবাই আমার কাছ থেকে নিছে। বাই দ্য মিন টাইম এই যে সবার সাথে সবার একটা কমিউনিকেশন আছে না, এই গ্রুপের লোকের সাথে এই গ্রুপে দেখা হচ্ছে না, এমন তো না যে দুই গ্রুপ দুই রাষ্ট্রে বা ডিভাইডেড করা। দেখা হইতে গিয়ে গল্পে গল্পে জাহিদ এসা পলাশ বেড়ে বলছে যে এই অবস্থা, আমি তো স্বর্ণ ধার নিয়ে এই জিনিসটা কিনে ফেলছি। বলেন কি, কই পাইলেন, ওইখানে ধার দেয়। এইভাবে কানাঘুষা হতে হতে এই গ্রুপের লোকজন জেনে গেল যে কিরে, আমরা স্বর্ণ রাখতেছি আর আমাদের স্বর্ণ দিয়ে সে ব্যবসা করতেছে, এটা তো চলতে দেওয়া যায় না। এই গ্রুপের সবাই একসাথে আসলো কি, আমার স্বর্ণ আমারে ফেরত দাও।
এই নাও তোমার রিসিট, আমার স্বর্ণ ফেরত দাও। এখন স্বর্ণকারের কাছে কি স্বর্ণ আছে? ফেরত দিবে কোত্থেকে? শুরু হইলো ঝামেলা, কেওয়াজ, এই সিস্টেম কলাপস। এই সিস্টেম দরকার নাই, আমরা আগে যে স্বর্ণগিরি করতাম ওইটাই ভালো। পৃথিবীর সব কিছুই কিন্তু এই যে সিস্টেম লস হয়েছে, আবার সিস্টেমটা ওইভাবে চলে আসছে। কিন্তু রিসিট ইউজের ব্যাপারটা জনগণের ভালো লাগছিল, বুঝছেন? তো তখন তারা একটা আলোচনায় বসলো যে আসলে এই সিস্টেমটাকে কিভাবে আসলে ইউজেবল করা যায়। তো দুই গ্রুপ আলোচনায় বসে একটা ডিসিশন নিল যে এক কাজ করো, স্বর্ণকাররা মূলত ইনিশিয়েট করলো এই জিনিসটা, যে আপনারা তো স্বর্ণ শুধু শুধু পড়ে থাকে বা ইউজ করেন, আপনারা রিসিট আমাদের কাছ থেকে নেন। ধরেন আপনি 500 স্বর্ণ মুদ্রা আমার কাছে জমা রাখবেন, এর মধ্যে আমি 400 লোন দিব অন্য মানুষকে, বাকি 100 আপনার জন্য স্ট্যান্ড বাই থাকবে, আপনার যখন দরকার এই 100 আপনি ফ্রিকোয়েন্টলি উঠাইতে নামাইতে পারবেন, কিন্তু বাকি 400 আমার কাছে 1 বছরের জন্য থাকবে। এই 400 আমি অন্যজনকে লোন দিয়ে যেই প্রফিট পাবো, 400 লোন দিয়ে আমি 8টা স্বর্ণ মুদ্রা এক্সট্রা পাবো, এর মধ্যে 3টা আপনার বা 4টা আপনার, 4টা আমার। দ্যাট ইজ কল ফিনান্সিয়াল ইন্টারমিডিয়ারি। দুই পক্ষ বুঝলো, বাহ, আমার কাছে স্বর্ণ আছে, আমি ওর কাছে দিলে কিছু প্রফিট পেলে মন্দ কি? রাজি হওয়ার কথা, সবাই রাজি হইল, সিস্টেম আবার রানিং। এখন এই সিস্টেমে প্রবলেম কোনটা? স্বর্ণকারের প্রফিট কমে গেল। সে দেখলো, কিরে, আগে 500 স্বর্ণ মুদ্রা পুরোটাই দিতে পারতাম, পুরাটা দিলে আমি 10টা স্বর্ণ মুদ্রা একাই পাইতাম, এখন দিতে পারি কত? কম পাচ্ছি, যা আবার অর্ধেক দিতে হচ্ছে, আমার তো এই সিস্টেমটা মেনটেন করতে গেলে অনেক টাকা খরচ আছে। তখন এইভাবে চলতে চলতে ধরেন কলোনিয়ালিজম চলে আসছে, এবং তখন প্রচুর এইরকম মানি রিসিট দরকার। তখন কিন্তু মানি না, মানি স্বর্ণের বিনিময়ে যেটা রিসিট ওইটাই মানি। তো এইভাবে প্রচুর রিসিটের দরকার পড়লো। তখন গোল্ড স্মিথ যারা স্বর্ণকার, তাদের মাথায় একটা বুদ্ধি আসলো যে আরে, আমি যেহেতু স্বর্ণ মানুষকে লোন দেই, এক কাজ করলে কেমন হয়? দুষ্ট বুদ্ধি, যেটা ওই যে নিজেদের প্রফিটের জন্য। যেহেতু এই কলোনিয়ালিজমের টাইমটাতে প্রচুর পরিমাণে রিসিট দরকার মানুষের, সবাই খালি আসতেছে, ভাই স্বর্ণ দেন, ধার দেন। এত স্বর্ণ ওর কাছে নাই, যা ছিল ধার দিয়ে রিজার্ভ যেটুকু রাখার এইটুকু রাখছে, বাকিটা ধার দিচ্ছে। এখন আরো লোক আসতেছে, আরে রমরমা ব্যবসা। তখনও যে বুদ্ধিটা করলো, এক কাজ করি, স্বর্ণ টন্য দরকার না, আমি ডিরেক্ট রিসিটি লোন দিয়ে দিই, তাহলে আর কোনো প্রফিট মফিটের কাহিনী নাই, স্বর্ণ টন্নর কাহিনী নাই, কেউ জানবে না। এটা কে জানবে? শুধু আমি জানবো যে ইয়েস, আমি ফ্রি রিসিট বানাইতেছি যেটার পেছনে কোনো স্বর্ণ নাই। বুঝতে পারছি? তখন চিন্তা করলাম, বাহ, মজার ব্যাপার, আমি রিসিট লোন দেওয়া শুরু হইলো, এবং এই রিসিট এত আকারে দেওয়া শুরু হইলো, একদম শিল্প বিপ্লব ঘটে গেল এটার কারণে। তখনও পর্যন্ত মানুষ কি জানে? যে তারা আমরা স্বর্ণ রাখি, ওই বিপরীতে তারা লোন দেয়। এই যে যখন স্বর্ণকার বা আমি রিসিট দেওয়া শুরু করলাম, দ্যাট ইজ কল ফিয়াট মানি। বুঝতে পারছি? দ্যাট মানি ওয়াজ নট ব্যাকড বাই গোল্ড। সিস্টেমটা কি হওয়ার কথা ছিল? যে আমি স্বর্ণর বিপরীতে রিসিট দিব, কিন্তু এখন আমি কি করতেছি? ডিরেক্ট রিসিট দিয়ে দিতেছি লোন। প্রচুর পরিমাণে মানি সার্কুলেট হয়ে গেল, এবং ব্যাপক হারে সার্কুলেট হওয়ার পরে দেখা যাচ্ছে যে এই যে যারা স্বর্ণ রাখছে, এবং এটা তো এইভাবে লুকোচুরি করা সম্ভব না, একসময় পুরো সিস্টেমটা ছড়ায় পড়লো এবং মানুষ এটা জেনে গেল, এবং সবাই যখন এটার বিনিময়ে বললো যে স্বর্ণ আবার ব্যাক করতে হবে, সিস্টেম আবার কলাপস করলো। তখন পুরো পৃথিবীর অর্থনীতিবিদ, আরও যারা আছে গবেষক, সবাই মিলে একটা সিস্টেম বের করলো যে এমন একটা সিস্টেম আমরা বের করি যাতে জিনিসটা একটা ব্যালেন্সড ওয়েতে ওয়ার্ক করে। এই ব্যালেন্সড ওয়েতে ওয়ার্ক করার জন্য তারা সিস্টেম ডেভেলপ করলো যে স্বর্ণ ঠিক আছে, স্বর্ণের বিপরীতেও কিছু টাকা যাবে, যেটা হবে সিম্বলিক মানি, এবং ফিয়াট মানিও কিছু থাকবে। দুইটার ফ্র্যাকশনাল একটা অ্যামাউন্ট আমরা ইউজ করব, দ্যাট ইজ কল ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং, যেটা এখন চলতেছে। বুঝতে পেরেছি ব্যাপারটা? সেটা কিন্তু সেই 500-1000 বছর আগের কথাবার্তা আমরা বলতেছি। এই ছিল জার্নি। এই জার্নির পরে আমরা যদি এখন প্র্যাকটিক্যালি চলে আসি, দ্য বেস মানি ওয়াজ গোল্ড, পিপল ইউজড মানি অ্যাজ সিম্বলিক মানি। সো তখন যেই সিস্টেমটা ডেভেলপ হলো, তখন সেন্ট্রাল ব্যাংক ফর্ম করলো, এবং সেন্ট্রাল ব্যাংক ফর্ম করে যেটা করলো, দুইটা সিস্টেমকে প্যারালালি চালাবে, এবং নাম দিল তারা, আগে কিন্তু আমরা যে ডলারটা এখন দেখি লেখা থাকে কি $1, বাট প্রথমে কিন্তু এটা $1 ছিল না, আগে ছিল এটা $1 সিলভার ডলার, $1 গোল্ড ডলার। তার মানে এটার পেছনে, একটা ডলারের পেছনে একটা করে স্বর্ণ মজুত আছে। বোঝা গেছে?
দেন ডিউরিং দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় এটা নিয়ে একটু ঝামেলা তৈরি হলো। সো 1919 সালে আমেরিকা রিটার্ন টু গোল্ড স্ট্যান্ডার্ড, তারা এই গোল্ড স্ট্যান্ডার্ডে চলে গেল, যেটা ফিয়াট মানি টানি সব বাদ, এখন আমরা গোল্ড স্ট্যান্ডার্ডে চলবো। এবং 1925-এ গ্রেট ব্রিটেন সহ ফ্রান্স, সুইজারল্যান্ড তারা এই সিস্টেমে জয়েন করলো, এবং এই সিস্টেমটার নাম বলা হয় জিএসি, গোল্ড এক্সচেঞ্জ স্ট্যান্ডার্ড। এগুলো অনেক লং স্টোরি, আমরা অত গভীরে যাচ্ছি না, বেসিক জায়গাটা আমরা একদম ক্লিয়ার হয়ে গেলে আই হোপ আমরা আমাদের লাইফে এটা ইউজ করতে পারবো। এটা ছিল প্রথম বিশ্বযুদ্ধের আগে পরের ঘটনা। আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ওই সিস্টেমে কি করা হলো দেখেন, প্রথম ওয়ার্ল্ড ওয়ারের সময় দুইটা দেশ শুধু রিজার্ভ করতে পারতো, একটা হচ্ছে ইউএস, আরেকটা হচ্ছে ইউকে, গ্রেট ব্রিটেন অ্যান্ড আমেরিকা। তারা যেটা করতো, ইউএস ডলার অ্যান্ড পাউন্ড, এই দুইটা জিনিস আপনি রিজার্ভ রাখতে পারবেন। বুঝতে পেরেছি? আপনি টাকা দিয়ে স্বর্ণ, ইউএস ডলার অথবা পাউন্ড, এই তিনটা জিনিস আপনি রিজার্ভ করতে পারবেন, টাকা দিয়ে কনভার্ট করা যাবে। আপনার টাকা দিয়ে ডিরেক্ট আপনি গোল্ড কনভার্ট করতে পারবেন না, আপনাকে হয় ইউএসডি অথবা পাউন্ড আপনাকে কনভার্ট করতে হবে। কিন্তু আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যেটা হইল, আমেরিকা বিকেম দ্য সুপার পাওয়ার। তখন 1944-এ একটা সিস্টেম গ্রহণ করলো যেটার নাম বলা হয় ব্রিটেন উড সিস্টেম। এবং এই সিস্টেমে কি বলা হয়, ইন দিস সিস্টেম ইউএসডি ওয়াজ দ্য কি কারেন্সি ভ্যালুড। এখানে নতুন একটা সিস্টেম দাঁড় করালো যে আমেরিকা বললো ইউএস ডলারই হবে এখন পুরো পৃথিবীর মানি। কত সালে এটা? 1944। এবং তারা একটা মূল্য নির্ধারণ করলো যে $35 ইকুয়ালস 1 আউন্স গোল্ড। অর্থাৎ তুমি আমার কাছে 1 আউন্স গোল্ড যদি জমা রাখো, আমি তোমাকে কি দিব? $35 একটা রিসিট দিব। এই রিসিট দিয়ে তুমি সারা পৃথিবীর সব কিছু লেনদেন করতে পারবা, কারণ এই ডলার সমস্ত টাকা পয়সার সাথে এটা কনভার্ট করা যাবে। মেসেজটা ক্লিয়ার? এখন একটু পেছনে ফেরত জানতো আমরা ঘটনাটা কোত্থেকে শুরু করছিলাম, মিল পান কিনা একটু দেখেন তো, একজন একটু রিলেট করে দেন আমাদের। পারফেক্ট, বোঝা যাচ্ছে বিষয়টা? এখন স্বর্ণকারের জায়গায় কে চলে আসছে? না, আমেরিকা চলে আসছে। গোল্ড স্মিথের বিপরীতে আমেরিকাকে বসান, ঘটনা আপনারা ফকফকা হয়ে যাবে আপনাদের কাছে। বোঝা যাচ্ছে বিষয়টা? তারা এখন হয়ে গেল পৃথিবীর মোড়ল, বলে দিল কি করবা, তোমাদের যা স্বর্ণ আছে আমার কাছে দিবা, আমি কি দিব? রিসিট দিব। রিসিটের নাম কি? ডলার। লেখা থাকবে 1 সিলভার ডলার। তুমি যদি সিলভার জমা দাও একটা, আমি তোমাকে দিব 1 সিলভার ডলার। তুমি যদি একটা গোল্ড জমা দাও, আমি দিব তোমাকে 1 গোল্ড ডলার। এই ডলার লইয়া তুমি সারা পৃথিবী ঘোরো, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? সেই একই ঘটনা আবার কিন্তু রিপিট হইতেছে। দেখেন ঘটনা আরো মজার। অল কারেন্সিজ লিঙ্ক টু দ্যাট প্রাইস। সারা পৃথিবীর সমস্ত কারেন্সি এই ডলারের সাথে লিঙ্ক থাকবে। অনলি ইউএসডি ওয়াজ কনভার্টেবল ইন ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ গোল্ড। ক্লিয়ার? স্বর্ণকারের সেই কাহিনী। রিজার্ভ অফ মোস্ট কান্ট্রিজ বিকাম এ মিক্সচার অফ গোল্ড, অথবা আপনি রিজার্ভ হিসেবে কি রাখবেন? ইউএস ডলার অথবা স্বর্ণ। সব দেশে বলে দিল এই হচ্ছে সিস্টেম। ডিউ টু ভিয়েতনাম ওয়ার হিউজ ডলার ওয়াজ নিডেড। এখান থেকে আবার টার্ন শুরু হচ্ছে। দেখেন, ভিয়েতনাম যুদ্ধতে প্রচুর ডলার খরচ করতেছে তারা, এখন তাদের তো অনেক ডলার লাগতেছে। যেটা ঘটনা গেল, বাই লেট 1960 ইউএস লাইবিলিটিস অ্যাব্রোড এক্সিডেড দেয়ার গোল্ড রিজার্ভ। বোঝা যাচ্ছে? মিলান তো একটু পেছনের কাহিনীর সাথে, মিল পান কোনো? ওরা আবার সেই কি করতেছে, ওই যে গোল্ড স্মিথ যেটা বুদ্ধি পাকাইছিল যে আরে আমি তো রিসিট যে দিতেছি, মানুষ তো এটা জানে না। সো আমেরিকা কি করলো, তারা ডলার ছাপানো শুরু করলো। দ্যাট ডলার ওয়াজ নট ব্যাকড বাই গোল্ড। এবং যখন এইভাবে ছাপানো শুরু করলো, তখন গ্রেট ব্রিটেন বা ইউকে তখন বুঝে গেল, বড় বড় দেশগুলো এটা বুঝে গেল। বুঝে গিয়ে তারা বললো যে তুমি তো ডলার ছাড়ছো মার্কেটে, এটার বিপরীতে ডলার নিয়ে বললো তুমি আমার স্বর্ণ দাও। এখন স্বর্ণ কোত্থেকে দিবে, ও তো ডলার ছাপাইছে ফ্রি ফ্রি, নট ব্যাকড বাই গোল্ড। তখন কি হলো, আবার সেই স্বর্ণকারের কাহিনী মনে আছে না, কলাপস করলো আবার সেম। এখন কি ঘটনাটা ক্লিয়ার নাকি কনফিউশন আছে? এইবার আবার গন্ডগোল। তখন কি হলো, ইট রেজাল্টেড ইন ল্যাক অফ কনফিডেন্স ইন ইউএসডি, হেভি আউটফ্লো অফ ইউএস গোল্ড। তারা এই গোল্ড নিতে থাকলো বিভিন্ন দেশ, এবং এক সময় ইউএস এর গোল্ডের ভান্ডার শেষ, কিন্তু ডলার মার্কেটে আছে। এরকম তো হওয়ার কথা না, কারণ ও তো রিসিট ছাপাইছে। এখন রিসিট নিয়ে যায়, ও গোল্ড দিতে পারে না, কারণ ওর কাছে গোল্ড নাই। তখন যেটা হইল,
ওরা এটা জানতো যে এটা তখন যে এই ঘটনাটা ঘটলো পৃথিবীতে, এটাই হচ্ছে আসল ঘটনা, যেটা আমরা কেউ জানি না, বা আমরা এটা নিয়ে এত ডিপ ডাউন করে মানে কখনো লার্ন করা মনে করি না দরকার। অন August 15, 15ই আগস্ট আমাদের যেমন শোক দিবস, পৃথিবীর মনিটারি সিস্টেমের একটা শোক দিবস এটা। নিক্সন অফিসিয়ালি টুক দ্য US অফ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড। দিস ইজ কল্ড নিক্সন শক। মানে কি, এখন থেকে পৃথিবীতে $1 বিকাম $1। বুঝতে পারছেন ব্যাপারটা কি ঘটলো? তারা ঘোষণা দিল যে এখন থেকে পৃথিবীতে ডলার ছাপানোর জন্য আমাদের আর কোনো গোল্ড রিজার্ভ রাখতে হবে না, এখন থেকে ডিরেক্ট $1 লিখে দিব, এটাই তোমরা এটা নিয়ে চলবা। তার মানে কি ডিরেক্ট রিসিট, দ্যাট ইজ কল্ড ফিয়াট মানি। নাও মানি ইজ নট ব্যাকড বাই এনি কমোডিটি লাইক গোল্ড অর সিলভার। You need law to enforce this people. Take this useless thing as payment of your real good or services. হ্যাঁ, এই সিস্টেম চলতেছে কত বছর ধরে এবার হিসাব করেন? 52 ইয়ার্স। বলেন এবার কারো কোনো কনফিউশন? এইটুকু আমাদের বুঝতে হবে, দেন হচ্ছে আমরা আগাবো। তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের? দ্য শকিং ট্রুথ, উই ক্রিয়েট মানি বাই টেকিং লোন। তার মানে মানি ক্রিয়েশনটা হইতেছে কি, আমরা যখন ব্যাংকে যাই, এবার আপনারা প্র্যাকটিক্যালি জিনিসগুলো সিনারিওগুলো একটু চিন্তা করেন। আপনি যখন ব্যাংকে যাচ্ছেন, ধরেন একটা ব্যাংক লোন নেবেন, ফর্ম টর্ম ফিল আপ করলেন, যেই ব্যাংক থেকে লোন নেবেন আপনাকে একটা অ্যাকাউন্ট ওপেন করা লাগে না? অ্যাকাউন্ট ওপেন করার পরে আপনার ডিজিটগুলো আপনার অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়, দ্যাটস ইট। এজন্যই আপনি যখন ব্যাংকে দেখেন, যদি এমনই হইতো যে ডিপোজিটরদের মানি আমি রাখি, ধরেন আমার কাছে এই গ্রুপে সবাই মিলে 1 কোটি টাকা রাখছে, আমি ব্যাংক, আর এই গ্রুপের কাছে আমি লোন দিচ্ছি, তাহলে আমার লোন দেওয়ার পারমিশন কত পার্সেন্ট? 80% থাকলে আমি লোন দিতে পারবো 80 লাখ টাকা, আর তারা তুলতে পারবে কত টাকা? 20 লাখ টাকা। কিন্তু ডিপোজিটররা চাইলে তার সমস্ত টাকা তুলে নিতে পারে না। কিভাবে পারে? কারণ আমি তাদের টাকা লোন দিতে হয় না, আমি লোন দিই কি, যারা আমার কাছ থেকে লোন নিতে আসে, ওই যে রিসিট, সিম্পলি আমি কি করি, একটা ডিজিট আপনার অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছি। জাস্ট বিকজ অফ দ্যাট আপনি যখনই ব্যাংকে বড় অঙ্কের কোনো লেনদেন করতে যান, ক্যাশ উঠাইতে যান, কি করা লাগে বলেন? কেন? কারণ ওর কাছে ক্যাশ টাকা নাই তো। ওই যে ডলার যেমন নাই US এর কাছে, সেম অ্যাজ বিধে আপনাকে দিতে হয়, অন্য কেউ জমা করলে ওগুলো মিলিয়ে ঝিলে আপনাকে আপনার টাকা ফেরত দিবে। আপনি বলেন সমস্ত লোক যদি একসাথে টাকা উঠাইতে যাও, দিতে পারবে? কারণ ফিয়াট মানি অ্যান্ড এই গোল্ড মানি দুইটা বা সিম্বলিক মানির কম্বিনেশনে এখন পুরো সিস্টেমটা চলতেছে। এটাই হচ্ছে শকিং ট্রুথ, যে আমরা এতদিন জানতাম কারা বাংলাদেশ ব্যাংক টাকা ছাপায়, আজকে জানলাম যে আমরাই টাকা ছাপাই। উই ক্রিয়েট মানি বাই টেকিং লোন। যত এবার আসেন, এবার খালি আরো আরো মজাগুলো আমরা এখন টের পাবো। এই পুরো সিস্টেমটা আমরা একটু কি ক্লিয়ার? সবাই একটু হাত তুলিত যে যারা যারা একদম ক্লিয়ার। ওকে ফাইন, সবার জন্য একটা চমৎকার করতালি। মানে এত জটিল একটা বিষয়, এবং আমার জন্য অবশ্যই। কেন? কারণ আমি এত শর্ট টাইম, কারণ এই ট্রেনিংটা আলাদা 3 ঘন্টা। সো ইন্টারেস্টিং ফ্যালাসিস, দ্য ব্যাংক গিভিং ক্রেডিট মানি অ্যাজ লোন জাস্ট অ্যাজ এ গোল্ড স্মিথ ইউজড টু ইস্যু রিসিপ্ট। ক্লিয়ার? গোল্ড স্মিথ যা করতো এখন ব্যাংকিং তাই করতেছে। এবার আসেন, লস কারা পড়বে? এক কথায় উত্তর, যারা জানে না এগুলা, যারা এই জিনিসগুলো সম্বন্ধে সচেতন না, তাদের সব দিকে লস হইতে থাকবে। আর যারা সচেতন তারা বেঁচে যাবে। আপনি বুঝতেছেন এটা সমস্যা, এবং আমরা ঢুকবো আমাদের ব্যক্তিগত লাইফে ঢুকবো এরপরে, যে এইগুলোর সাথে আমাদের কোথায় কোথায় রিলেশন। সো কারেন্ট ফর্ম অফ মানি, নাও এ ডে উই আর ইউজিং এ কম্বিনেশন অফ ফিয়াট মানি অ্যান্ড ক্রেডিট মানি। আমরা এখন বেশিরভাগ ইউজ করতেছি কি? ফিয়াট মানি অ্যান্ড ক্রেডিট মানি। ফিয়াট মানি ইজ দ্য হার্ড কারেন্সি দ্যাট উই আর ইউজিং, ইট ইজ প্রিন্টেড বাই দ্য গভর্নমেন্ট। ওই যে প্রিন্টেড যে মানি, ওইটা ফিয়াট মানি, ওইটা বাংলাদেশ ব্যাংক প্রিন্ট করে, এটা ট্রু, বাট ক্রিয়েটটাও করি আমরা, মানি ক্রিয়েশন। ক্রেডিট মানি ইজ দ্য মানি ক্রিয়েটেড বাই দ্য ব্যাংক, জাস্ট এ ডিজিটাল নাম্বার, ইটস ব্যাকড বাই ডেট, মানে ডেট দিয়ে এটাকে ব্যাক করা হয়, লোন দিলেই আপনার ক্রেডিট ক্রিয়েট হয়। ইন আওয়ার প্রেজেন্ট মনিটারি সিস্টেম, ক্রেডিট মানি ইজ দ্য ডমিনেন্ট সাবসেট অফ ফিয়াট মানি। ব্যাংক আস্কিং ফর, এই যে দেখেন একটা মজার ইনফরমেশন দিয়েছি, ঈদের আগে যারা ব্যাংকে যাদের কেরিয়ার আছে তারা এটা খুব ভালোভাবে জানেন। কল মানি বলতে একটা টার্ম আছে না? মানে কি, ব্যাংক কি করে অনেক হাই ইন্টারেস্টে অন্যান্যদের কাছ থেকে টাকা নেয়, পাবলিককে যাতে তার টাকা ফেরত দিতে পারে।
বুঝতে পারছি বিষয়টা? ক্যাশ মানি তাদের জন্য প্রবলেম। ব্যাংক এর জন্য চায় না আপনি ক্যাশ টাকা উঠান, ব্যাংক চায় অনলাইনে লেনদেন করেন, সার্কুলেট করেন, তাহলে আর ক্যাশ প্রিন্টেড মানিটা লাগতেছে না, কারণ প্রিন্টেড মানি ইজ লিমিটেড, ডিজিটাল মানি আনলিমিটেড। এজন্য আপনি দেখেন, কখনো চিন্তা করছেন যে এটিএম কার্ডে কেন লিমিট? আমার অ্যাকাউন্টে টাকা আছে, আমি যতক্ষণ ইচ্ছে উঠাইতে পারার কথা না? পারবেন না, কারণ ক্যাশ মানি তো পরিমাণে কম আছে, ডিজিটাল মানি তো পরিমাণে বেশি আছে। সো আমরা আরেকটু ভিতরে যাই এবার।